হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের আসন্ন যা যা পরীক্ষা আছে টিপিএসসি, জেআরবিটি, হাইকোর্ট, ফরেস্ট, ত্রিপুরা পুলিশ, সমস্ত পরীক্ষা ত্রিপুরার যেগুলোই আপকামিং দিনে হবে সেগুলোতে এই ক্লাসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই তোমরা সবাই ত্রিপুরা জিকে সিরিজের ক্লাসগুলো কিন্তু দেখবে, আলাদা প্লেলিস্ট বানানো আছে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখবে, প্রথমেই দেখবে ত্রিপুরা জিকে বেস্ট 500 এমসিকিউ সিরিজের প্লেলিস্টটা কিন্তু আসছে, ঠিক আছে? সো এখানে আমরা সেই সিরিজটা নেক্সট ক্লাসটা নিয়ে এসেছি, যেখানে টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে কি এমসিকিউ কোশ্চেন আপকামিং দিনে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা দেখব, ঠিক আছে? মনে রাখবে টিটিএডিসির অলরেডি কিন্তু বহু ক্লাস আমরা চ্যানেলে করিয়েছি। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ বটনে গিয়ে টিটিএডিসি স্টাডি ইন উইন দিয়ে সার্চ করে নাও, ইন ডিটেলস এক্সপ্লেনেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আসন্ন সমস্ত পরীক্ষায় তোমরা যারা বসবে সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা শেয়ার করে দিও ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস, রিলেটিভস সবার কাছে, যারাই প্রস্তুতি নিচ্ছে সরকারি চাকরির সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের অবগতির জন্য জানিয়ে দিয়ে ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির পরীক্ষার ফুল সিলেবাস নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সনেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। যেমন ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্সের হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের বেঙ্গলি ভার্সনের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে সেটার কমপ্লিট নোটস, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, কম্বাইন্ড 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি মানে রেলওয়ে এনটিপিসি বা এসএসসির সিএইচএসএল, সিজিএল, যে কোনো পরীক্ষা যেগুলোই তোমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা দেবে সবগুলোর একদম ডিটেইলড এমসিকিউ পার্ট প্লাস ডেসক্রিপটিভ পার্টে কাভার করা নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় তোমরা ভালো রেসপন্স পাবে, এইরকম নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নোটসগুলো মানে তোমরা নিয়ে তোমরা আজকে থেকে কিন্তু তোমরা প্রিপারেশন কিন্তু শুরু করে দিতে পারো, ঠিক আছে? মনে রাখবে কি করে যোগাযোগ করবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। তোমরা নাম্বারটা মোবাইলে সেভ করো, হোয়াটসঅ্যাপে সার্চ করে মেসেজ করো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দেবো, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবাই তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, আর যা বলবো শুনে শুনে একটা খাতায় নোট ডাউন করবে, তাহলে রিভিশন দিতে তোমাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? শুধু কোশ্চেন আনসার না, কোশ্চেন আনসার তো দেখবোই, তার উপর রিলেটেড যা যা ডেসক্রিপটিভ পার্টটা তোমাদের বুঝিয়ে দেওয়ার দরকার সেটা কিন্তু আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? মনে রাখবে টিটিএডিসির পুরো ডেসক্রিপটিভ ওয়েতে বহু ক্লাস আমরা নিয়েছি, সেগুলো তোমরা আগে কিন্তু একটু দেখে নিও, ঠিক আছে? প্রথম কোশ্চেন, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ দ্য 6th শিডিউল এক্সটেন্ডেড টু ত্রিপুরা? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে ষষ্ঠ তফসিল ত্রিপুরায় প্রয়োগ করা হয়েছিল? মনে রাখবে ষষ্ঠ তফসিলের যা যা প্রভিশনস আছে সবগুলো আর্টিকেল 244 ক্লজ 2 এর আন্ডারে কনস্টিটিউশনের, ভারতের সংবিধানের মানে কি বলবো, এই ষষ্ঠ তফসিলটা ভারতীয় সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ 244 ক্লজ হচ্ছে 2 অনুসারে ত্রিপুরায় কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে ত্রিপুরা এডিসি এরিয়াতে, যার ফলে টিটিএডিসি আলটিমেটলি কিন্তু ফর্ম করা হলো আন্ডার 6th শিডিউল। আগে কিন্তু ছিল আন্ডার 7th শিডিউল।
সপ্তম তফসিলের আন্ডারে কিন্তু আগে ছিল, তারপর 6th শিডিউলের আন্ডারে কিন্তু সেটা এলো। ইম্পর্টেন্ট ডেটসগুলো আমরা দেখে নেব। মনে রাখবে এই 6th শিডিউলটা কিন্তু শুধুমাত্র ত্রিপুরা না, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই 4টে স্টেটে কিন্তু এডিসি কিন্তু আছে। এই নর্থ ইস্টে টোটাল 10টা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, যিনারা নিজেরাই মানে বেসিক্যালি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেইন উদ্দেশ্যটা কি, যাতে একদম গ্রাস রুট লেভেল পর্যন্ত যাতে অ্যাডমিনিস্ট্রেশনটা যাতে পৌঁছতে পারেন, যাতে ট্রাইবেল মানুষেরা বা শিডিউল ট্রাইব মানুষেরা নিজেদের দ্বারা ইলেক্ট করা প্রতিনিধিদেরকে দায়িত্ব দিতে পারে নিজেদের এরিয়াটাকে চালানোর জন্য, গভর্ন করার জন্য। ঠিক আছে, মনে রাখবে এডিসির কিন্তু মানে এডিসির বেশ কিছু ম্যাটারে কিছু কন্ডিশন আছে, সেই ম্যাটারে কিন্তু গভর্নর বা রাজ্যপাল কিন্তু সেখানে হস্তক্ষেপ কিন্তু করতে পারে। আর বিভিন্ন ল বা কোনো বিল পাস করতে চাইলে এডিসি গভর্নরের কিন্তু পারমিশন নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কোশ্চেনটা কি, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে ষষ্ঠ তফসিল ত্রিপুরায় প্রয়োগ করা হয়েছিল? আনসার ইজ আর্টিকেল 244 ক্লজ 2। আর এখানে আমরা আর্টিকেল 275 ক্লজ 1 কেন রেখেছি? এটা আমাদেরকে ফান্ডের ব্যাপারে বলে যে মানে কিভাবে ফিনান্স কমিশনের রিকমেন্ডেশনে, অর্থ কমিশনের রিকমেন্ডেশনে কি করে এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোকে টাকা দেওয়া হয় ইন্ডিয়ার মেইন অ্যাকাউন্ট থেকে, সেগুলো আমরা অন্য আরেকটা কোশ্চেনে কিন্তু আলোচনা করব। মনে রাখবে 244(2) আর 275(1) ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বারবার কিন্তু আসে, তাই তোমরা খাতায় কিন্তু লিখে রাখো। নেক্সট, আচ্ছা আরও কিছু তোমাদের বলে দেই। মনে রাখবে এই যে 6th শিডিউল যে টিটিএডিসিকে দেওয়া হলো, সেটা ভারতের পার্লামেন্ট এপ্রুভ করেছিল টিটিএডিসিকে দেওয়ার জন্য, মানে এপ্রুভ করে টিটিএডিসি 6th শিডিউলের আন্ডারে ফাংশন করা শুরু করেছে 1984 থেকে 1984। ঠিক আছে, আর এই আর্টিকেল 244 ক্লজ 2 ভারতের রাষ্ট্রপতিকে সেই পাওয়ার দেয় যে মানে কি বলবো, এই যে 6th শিডিউলে ষষ্ঠ তফসিলের যা প্রভিশনস আছে সেগুলো বিভিন্ন শিডিউল ট্রাইব এরিয়াসে লাগানোর জন্য প্রেসিডেন্টের অর্ডারেই কিন্তু সেটা হয়। এটাই বলে আর্টিকেল 244 এর ক্লজ 2। ঠিক আছে, আর মনে রাখবে 6th শিডিউল টিটিএডিসিতে ফুললি ইমপ্লিমেন্ট করা হয়েছে ফ্রম 1st এপ্রিল 1985। ঠিক আছে, আর 6th শিডিউলে কেন আনা হলো, সেটা ডিমান্ড কেন ছিল? আগে ছিল 7 শিডিউলে, আগে বেসিক্যালি রাজ্যের দ্বারা আনা যে আইন সেটার আন্ডারে কিন্তু টিটিএডিসি এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, তারপর 7 শিডিউল, তারপর 6th শিডিউলে এখনও কিন্তু আছে। 6 শিডিউলে এলে কি হয়, অনেকটা স্বাধীন বডি হয়ে যায়, নিজেদের অনেক কিছু ম্যাটারে নিজেরাই ডিসিশন নিতে পারে, সেলফ গভর্নেন্স, লোকাল গভর্নেন্সের প্রিন্সিপালটা অনেকটা প্রমোট হয়, নিজেদের সংস্কৃতি, ভাষা এগুলো প্রিজার্ভ করতে নিজেরাই কাজ করে, এদের নিজেদের এলাকার যে রিসোর্সেস আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য যা দরকার ওনারা করতে পারেন। ঠিক আছে, আর ওনাদেরকে অন্য বাইরের মানুষ যদি এক্সপ্লয়টেশন করে সেটার এগেনস্টেও কিন্তু পদক্ষেপ ওনারা কিন্তু নিতে পারেন। সো মোটা কথা হচ্ছে, নিজেরাই নিজেদের দ্বারা ইলেক্ট করা প্রতিনিধিদেরকে দিয়ে নিজেদের জায়গাটাকে চালালে সেটা ভালো হয়, কারণ প্রবলেমের কথা নিজেদের মানুষই তো বুঝবে। ঠিক আছে, তার জন্যই টিটিএডিসি এসছিল। ঠিক আছে, আর টিটিএডিসির ক্ষমতা আরও বাড়িয়ে দেবে এই 6th শিডিউলের প্রভিশনস। তার জন্যই কিসের পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ আর ফাইন্যান্সিয়াল পাওয়ার অনেকটা বাড়িয়ে দেবে। বেশ কিছু জিনিসে টিটিএডিসি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, তার জন্য ওনারা কিন্তু 6th শিডিউলের ডিমান্ড করছিলেন, আর এখন কিন্তু আছে। আর এখন রিসেন্টলি লাদাখও কিন্তু ডিমান্ড করছে 6th শিডিউলের আন্ডারে আনার জন্য, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু মানা করে দিয়েছে লাদাখকে। কেন? কারণ দিস ওয়াজ অনলি মেন্ট ফর নর্থ ইস্ট স্টেট, যেটা সেন্ট্রাল থেকে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা আরও কিছু তোমাদের বলে দেই বিফোর উই প্রসিড টু দ্য নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট কোশ্চেনটা বলে দিই, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনাবেল দ্য ক্রিয়েশন অফ টিটিএডিসি আন্ডার দ্য 6th শিডিউল? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিল অনুসারে টিটিএডিসি গঠিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 49তম সংবিধানের সংশোধন 1984 সন, 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1984। ঠিক আছে, আর মনে রাখবে এই যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলো, এদের বিভিন্ন পাওয়ার আছে,
এই টিটি এডিসির এরিয়ার আন্ডারে যতটুকু এরিয়া, সে এরিয়ার মধ্যে লেজিসলেটিভ পাওয়ার আছে, এক্সিকিউটিভ পাওয়ার আছে, আইন সংক্রান্ত ক্ষমতাও আছে, বিভিন্ন সাবজেক্টে ওনাদের ক্ষমতা আছে, যেগুলো 6th শিডিউল বা ষষ্ঠ তফসিলের প্রভিশনসে কিন্তু দেওয়া আছে। যেমন কোনো গ্রামকে পরিচালনা করার জন্য যা যা দরকার সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশন, কোনো জায়গা জমির ব্যাপারে, কোনো প্রপার্টির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, কোনো সমাজের রীতি মানে কোনো রীতির ব্যাপারে মানে সোশিয়াল কাস্টমসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া, বিয়ে, বিবাহ বা জমি সংক্রান্ত কোনো বিবাদ সেগুলো নিয়ে কোনো আইন আনা, ঠিক আছে। সবগুলোর মধ্যে আরও বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। এডিসির টিটি এডিসির পার্টটা আমরা দুটো ভিডিওতে শেষ করব, দিস ইজ পার্ট 1, ঠিক আছে। সো এর জন্যই 6th শিডিউল মানে 6th শিডিউলের আন্ডারে আনার জন্য এডিসিকে কিন্তু ডিমান্ড উঠছিল। ফাইনালি সেটা কিন্তু দেওয়া হলো আন্ডার আর্টিকেল 244 ক্লজ 2, ঠিক আছে। আর ফান্ড দেওয়া হয় আন্ডার আর্টিকেল 275 ক্লজ 1, ঠিক আছে। আর 6th শিডিউল সংবিধানের কততম সংশোধন করে সংবিধানে টিটি এডিসিকে ষষ্ঠ তফসিলের আন্ডারে আনা হয়েছিল, সেটা হচ্ছে 49তম সংবিধানের সংশোধন, ঠিক আছে। আর মনে রাখবে টিটি এডিসিতে, দাঁড়াও এটা মুছে নেই, টিটি এডিসিতে মানে গভর্ন করার জন্য একটা বডি থাকে। বডি মানে এর মধ্যে অনেক মানুষ মিলে পরিচালনা করে। এবার অনেকেই তো মানুষ আছে, কে সিলেক্ট হবে সেটা ভোটিংয়ের মাধ্যমে সিলেক্ট করা হয়। এই 30 জনের মেম্বার হয় কাউন্সিলটাতে, যিনারা এই খুমলুঙের এই কাউন্সিল ভবনটাতে ওনারা কিন্তু মেইন, ওনাদের কিন্তু হেডকোয়ার্টার, হুইচ ইজ 26 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আগরতলা। এই 30 জন মেম্বারের মধ্যে 28 জনকে ভোটের মাধ্যমে সিলেক্ট করা হয়, আর 2 জন মেম্বারকে গভর্নর বা রাজ্যপাল কিন্তু ডাইরেক্টলি কিন্তু নমিনেট করে। এবার এই যে 28টা সিট যেগুলো ভোটের মাধ্যমে সিলেক্ট করা হয়, তার মধ্যে 25টা সিট রিজার্ভ ফর শিডিউল ট্রাইব, 3টে সিট ফর জেনারেল মানে জেনারেল পার্সনস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 30, 28 2 আর 28-এর মধ্যে হচ্ছে 25 + 3। আশা করি এই জায়গাটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। 49th অ্যামেন্ডমেন্ট একটা 1984 সনে আনা হয়েছিল, ঠিক আছে। এই সংবিধানের সংশোধনটা আনার জন্য টিটি এডিসি ত্রিপুরার এরিয়াটা ষষ্ঠ তফসিলের আন্ডারে চলে এসেছিল। এই সংশোধনটা সংবিধানে করা হয়েছিল যাতে সাংবিধানিক যে অ্যাপ্রুভেল সেটা যাতে টিটি এডিসিকে যাতে দেওয়া হয়, তাকে মানে, ঠিক আছে। আর টিটি এডিসিকে যাতে আরও অনেক স্বাধীনভাবে অ্যাক্ট করার জন্য যাতে সংবিধানের পারমিশন দেওয়া হয়, আর দ্রুত গতিতে যাতে উন্নয়নের প্রক্রিয়া চলে টিটি এডিসিতে, মানে টিটি এডিসির এরিয়াতে, সেটাই কিন্তু মেইন টার্গেট ছিল, ঠিক আছে। আর মনে রাখবে টিটি এডিসি এই 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আগে রাজ্যের আইন কানুন দ্বারা চলতো, যেটা ছিল 1979 যেই একটা অ্যাক্ট পাস করেছিল ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটার আন্ডারে কিন্তু টিটি এডিসি কিন্তু চলতো। তোমাদের সবগুলো কিন্তু এভাবেই কিন্তু গল্পের আন্ডারে মনে রাখতে হবে। আচ্ছা আমরা ডেটগুলো বলে দেই, মনে রাখবে 20th জুলাই, ভালো করে লিখে রাখো, 1979 সন 20 জুলাই টিটি এডিসির একটা মানে রাষ্ট্রপতির অনুমোদন পেল, প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল পেল, ঠিক আছে। তারপর এলো জানুয়ারি মাস 1982, টিটি এডিসি 7th তফসিলের আন্ডারে কাজ করা শুরু করলো অফিসিয়ালি, ঠিক আছে। আর এটা ফাংশন করা শুরু করলো ত্রিপুরার বিধানসভার দ্বারা পাস করা একটা আইনের প্রভিশন মেনে, ঠিক আছে। এইবার তোমাদের কি হলো, 18th জানুয়ারি 1982, 18ই জানুয়ারি 1982 7th শিডিউলের আন্ডারে যেই মেম্বার্সরা ভোটের মাধ্যমে ইলেক্ট হয়েছিলেন, ওনার সবচেয়ে প্রথম ওনারা কিন্তু সেখানে কিন্তু শপথ বাক্য পাঠ করলেন, দে ওয়ার সোর্ন ইন, ঠিক আছে। তারপর 23 আগস্ট 1984, 23 আগস্ট 1984 সনে 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো, ষষ্ঠ তফসিলের আন্ডারে টিটি এডিসিকে আনা হলো, ঠিক আছে। তারপর তোমরা বলতে পারো 1985-এই, ঠিক আছে, টিটি এডিসি ফুললি কিন্তু 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে টিটি এডিসি 23 আগস্টে এলো 6th শিডিউলের আন্ডারে। 1985 সনে 1 বছর পর, রাফলি 1 বছর পর, টিটি এডিসি কিন্তু 6th শিডিউলের আন্ডারে, ষষ্ঠ তফসিলের আন্ডারে ফুললি ফাংশন করা কিন্তু শুরু করলো, ঠিক আছে। তারপর 1985 সনেই, দিস ইয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে, ষষ্ঠ তফসিলের আন্ডারে টিটি এডিসিতে ফার্স্ট ইলেকশন অনুষ্ঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইন দ্য ইয়ার 1985। এগুলো কোশ্চেনে নেই, যে কোশ্চেনগুলো আমরা এনেছি, কিন্তু তোমাদের এগুলো জেনে রাখা জরুরি, তাই এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা কিন্তু দিয়ে দিই, ঠিক আছে।
আচ্ছা যাই হোক, প্রথম কোশ্চেনটার আনসার হচ্ছে আর্টিকেল 244 ক্লজ 2। সেকেন্ড কোশ্চেনটার আনসার হচ্ছে 49th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1984। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো ডাউট আর নেই। নেক্সট কোশ্চেন ইজ হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিসলভ দ্য টিটিএডিসি। টিটিএডিসি বিলুপ্ত করার ক্ষমতা কার কাছে আছে? আনসার ইজ গভর্নর অফ ত্রিপুরা। একটু আগেই বলেছি রাজ্যপালের কিন্তু টিটিএডিসির মধ্যে কিছু কিছু কিন্তু ক্ষমতা আছে। মনে রাখবে, প্রথম ক্ষমতা হচ্ছে 30 জন কাউন্সিলের যে মেম্বার, ওনাদের মধ্যে 2 জনকে ডাইরেক্টলি রাজ্যপাল নমিনেট করে, ঠিক আছে। আর বেশ কিছু রেগুলেশন, যেমন মানি লেন্ডিং, কাউর থেকে কোনো টাকা ধার যদি চাইতে হয় টিটিএডিসির, তাহলে গভর্নরের পারমিশন নিতে হয়। কোনো অ্যাক্ট বা বিল পাস করতে চাইলে গভর্নরের অ্যাপ্রুভেল নিতে হয়। আর টিটিএডিসি এরিয়াতে কোনো নন ট্রাইবেল যদি ব্যবসা করতে চায়, সেটার জন্য কিন্তু গভর্নরের অ্যাপ্রুভেল কিন্তু লাগে। বেশ কিছু জায়গাতেও গভর্নরের পাওয়ার আছে অ্যাপ্রুভেল দেওয়ার। যেমন অ্যাডমিনিস্ট্রেশনে কাউকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশনে কাউকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, অ্যাডমিনিস্ট্রেটর মানে যিনি অ্যাডমিনিস্ট্রেশনটাকে পরিচালনা করেন, যদি ধরো এমন কোনো সিচুয়েশন আসে যে এক্সিকিউটিভ কমিটি, বাই দ্য ওয়ে বলে দিই, একটা এক্সিকিউটিভ কমিটি থাকে টিটিএডিসিতে। তোমরা যারা আমাদের টিটিএডিসির ভিডিওগুলো দেখেছো তোমরা জানো এক্সিকিউটিভ কমিটি কিন্তু টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেশন বাকি যা যা পুরো কিন্তু চালায়, ঠিক আছে। এক্সিকিউটিভ কমিটির হেড হয়ে থাকেন সিএম, চিফ এক্সিকিউটিভ মেম্বার। চিফ এক্সিকিউটিভ মেম্বার উনি হচ্ছেন এক্সিকিউটিভ ডিভিশনের হেড। উনি অ্যাডমিনিস্ট্রেশন আর বাকি যা যা ডেভেলপমেন্টের কাজ আছে টিটিএডিসিতে উনি কিন্তু দেখেন। ইতিমধ্যেই বলে দেই, বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন টিটিএডিসির অ্যাজ অফ 2025 নভেম্বর মান্থ, শ্রী জগদীশ দেববর্মা সিএম। চিফ এক্সিকিউটিভ মেম্বার আছেন পূর্ণচন্দ্র জমাতিয়া। আর বর্তমানে চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন আইএএস অফিসার শ্রী রাভাল হেমেন্দ্র কুমার, যিনি কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টেরও কিন্তু উনি সেক্রেটারি, ঠিক আছে। কি বলেছি? চেয়ারম্যান শ্রী জগদীশ দেববর্মা, চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছে রাভাল হেমেন্দ্র কুমার। এগুলো কিন্তু প্রায় কিন্তু ইন্টারভিউ বা এক্সামসে কিন্তু জিজ্ঞেস করে টিটিএডিসি থেকে। তো কি বলেছি, এমন একটা এক্সিকিউটিভ কমিটি আছে যেটার টার্ম 5 বছরের টার্ম হয়, 5 বছরের জন্য ইলেক্ট হয়, তারপর ইলেকশন হয়, আবার ইলেক্ট হয়, কিন্তু টার্ম শেষ হয়ে গেছে, নতুন ইলেকশন করার এখন কোনো উপায় নেই। সো সেই জায়গায় গভর্নর বা রাজ্যপালের কিন্তু অধিকার আছে সেখানে টেম্পোরারিভাবে এক্সিকিউটিভ কমিটিটাকে কনস্টিটিউট করার, ঠিক আছে। আর মনে রাখতে হবে টিটিএডিসির যেই সাংবিধানিক যিনি হেড, কনস্টিটিউশনাল হেড বা সিরিমোনিয়াল হেডও বলে, সেটা কিন্তু হচ্ছেন গভর্নর। গভর্নরের পারমিশন ছাড়া ইম্পর্টেন্ট কোনো কিছু টিটিএডিসিকে কিন্তু ইমপ্লিমেন্ট কিন্তু করা যায় না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর চিফ এক্সিকিউটিভ মেম্বার, চেয়ারম্যান, সিইও নাম আমরা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 4, The financial grants to TTADC are provided under which article of the Constitution? TTADC কে আর্থিক অনুদান প্রদান করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেল নাম্বার 275 এর ক্লজ নাম্বার 1। 275 এর ক্লজ নাম্বার 1, এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা একটু আগে বলেছি। বেসিক্যালি এই 275 এর ক্লজ নাম্বার 1 গ্র্যান্ট ইন এইড নিয়ে কথা বলে। গ্র্যান্ট ইন এইড নিয়ে কথা বলে মানে কেন্দ্র সরকার যে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যকে টাকা দিয়ে থাকে ওনাদের চাহিদা অনুসারে, ঠিক আছে। এটার ব্যাপারে লেখা আছে আর্টিকেল 275 ক্লজ 1 এর মধ্যে, ঠিক আছে, যদি ওনাদের কোনো সহায়তা বা অ্যাসিস্ট্যান্স যদি লাগে, ঠিক আছে। আর মনে রাখবে এই গ্র্যান্ট ইন এইডটা কিন্তু টিটিএডিসিকে দেওয়া হয় কনসলিডেটেড ফান্ড থেকে। কনসলিডেটেড ফান্ড, একটা আছে কনসলিডেটেড ফান্ড, আরেকটা আছে কন্টিনজেন্সি ফান্ড, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কনসলিডেটেড ফান্ড প্রথমে আমরা দেখে নিই। সেটা হচ্ছে বেসিক্যালি তোমরা বুঝতে পারো, মানে এভাবে বুঝতে পারো যে বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ বা শিডিউল ট্রাইবদের ওয়েলফেয়ারের জন্য স্টেটগুলো থেকে, রাজ্যগুলো থেকে যখন যা ডিমান্ড হয় সেগুলো গভর্নমেন্টের মেইন অ্যাকাউন্ট থেকে যেটা দেওয়া হয়, মেইন অ্যাকাউন্ট থেকে যে টাকাটা তুলে দেওয়া হয় সেটাকেই কিন্তু বলা হয় কনসলিডেটেড ফান্ড থেকে সেটা দেওয়া হয়, ঠিক আছে। এই কনসলিডেটেড ফান্ডেই কিন্তু মেইনলি মানে গভর্নমেন্টের যেই রেভিনিউ বা লোন সব কিছু কিন্তু এই কনসলিডেটেড ফান্ডে কিন্তু থাকে। আরেকটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড, এটাকে ইমার্জেন্সি ফান্ডও বলা হয়। যদি এমন কোনো খরচ করতে হয়
বা স্টেট থেকে চাওয়া হলো বা গভর্নমেন্টের খরচ করতে হবে, যেটা না করতে পারলে হবেই না, ইমার্জেন্সি আর্জেন্ট লাগবে, তখন কিন্তু কন্টিনজেন্সি ফান্ড থেকে কিন্তু উইথড্র করা হয়। আর কনসলিডেটেড ফান্ড আর্টিকেল নাম্বার 266 মানে 266 ক্লজ নাম্বার 1-এ কনস্টিটিউশনের যে অনুচ্ছেদ আছে 266 ক্লজ নাম্বার 1-এ কনসলিডেটেড ফান্ডের ব্যাপারে লেখা আছে, কন্টিনজেন্সি ফান্ডের ব্যাপারে লেখা আছে আর্টিকেল নাম্বার 267-এর ক্লজ নাম্বার 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, নেক্সট, দ্য TTADC Act was passed by the Parliament in the which year? The TTADC Act was passed by the Parliament in which year? TTADC Act পার্লামেন্ট মানে সংসদে কোন সালে পাশ করা হয়েছিল? আনসার ইজ 1979 সন। 1979 সনে কিন্তু সেটা তোমাদের কিন্তু পাস করা হয়েছিল। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট ডেটসগুলো আমরা বলে দিয়েছি। আরেকটা জিনিস জেনে রাখো, একটু আগে যে আমরা বললাম, হঠাৎ করে মাথায় এলো এটা আমাদের, গভর্নর বা রাজ্যপাল যে বললাম TTADC-কে ডিসলভ করে দিতে পারে কোন কোন সার্কামস্টেন্সে, কোন কোন সিচুয়েশনে। ধরো যদি কোনো কমিশন অ্যাপয়েন্ট করা হলো রাজ্য সরকার থেকে TTADC-র অ্যাডমিনিস্ট্রেশনের ওপর একটা রিপোর্ট দিতে, আর কমিশন এনকোয়ারি করে গভর্নরকে বললো বা রিপোর্ট সাবমিট করলো যে TTADC-র বর্তমান যে এক্সিকিউটিভ কমিটি সেটাকে ডিসলভ করে দাও, যেন গভর্নর কিন্তু ডিসলভ করে দিতে পারে। ঠিক আছে, আর TTADC যদি ষষ্ঠ তফসিলের বিভিন্ন যে প্রভিশনস আছে সেগুলো যদি মেনে না চলে তাহলেও কিন্তু গভর্নর পারে TTADC-র বর্তমান এক্সিকিউটিভ কমিটিটাকে কিন্তু ডিসলভ করে দিতে। নাম্বার 3, স্টেট ক্যাবিনেট, রাজ্যের যে মন্ত্রিসভা, ওনারা যদি গভর্নরকে বা রাজ্যপালকে রিকোয়েস্ট করে বা সাজেশন দেয়, ইট ডাজ নট মিন যে মানে স্টেট ক্যাবিনেট বললে গভর্নরের মানতেই হবে। হি অর শি মে কনসিডার, ওনারা কনসিডার করবেন। সো কনসিডার করে যদি মানে গভর্নর কিন্তু স্টেট ক্যাবিনেটের মানে অ্যাডভাইসে উনি কিন্তু ডিসলভ করে দিতে পারেন। ঠিক আছে, যাই হোক, এই কোশ্চেনটা কী ছিল? TTADC আইন সংসদে কোন সালে পাস হয়েছিল? একটু আগে বলেছিলাম 20 জুলাই 1979 সনে প্রেসিডেন্টের কিন্তু অ্যাপ্রুভেল পেয়েছিল। 1979 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট, দ্য ভিলেজ কাউন্সিলস আন্ডার TTADC আর ফর্মড আন্ডার হুইচ রুল অর অ্যাক্ট? TTADC-র অধীন গ্রাম পরিষদগুলো কোন আইনের অধীনে গঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসার ইজ TTADC ভিলেজ কাউন্সিল বা ভিলেজ কমিটি রুলস বা এস্টাবলিশমেন্ট অফ ভিলেজ কমিটি অ্যাক্ট, 1984। ঠিক আছে, ভিলেজ কাউন্সিল আগে বলা হতো, এখন বলা হয় ভিলেজ কমিটি। অনেক দিন ধরে এই ভিলেজ কাউন্সিল ইলেকশন পেন্ডিং আছে, লাস্ট হয়েছিল 2016-তে। তারপর এখন সুপ্রিম কোর্টে কেস করা হয়ে গেছে যাতে স্টেট গভর্নমেন্টকে যাতে বাধ্য করা হয় ভিলেজ কাউন্সিল ইলেকশন তাড়াতাড়ি করতে। অনেক দিন ধরে কিন্তু পেন্ডিং আছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ট্রাইবেল এরিয়াস, ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অ্যাক্ট ব্র্যাকেটে কি এস্টাবলিশমেন্ট অফ ভিলেজ কমিটি 1984 সনে সেটা পাস করা হয়েছিল। সেটার আন্ডারে ভিলেজ কাউন্সিলগুলো কিন্তু TTADC-র আন্ডারে ফর্ম করা হয়। ঠিক আছে, বেসিক্যালি এই যে একটা সেটা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে, মানে আইনের দিকটা, মানে আইনে কি কি বিষয় আছে সেটা ক্লিয়ারলি বলে দেয় যে কি কি প্রভিশনে ভিলেজ কাউন্সিলগুলো TTADC-র আন্ডারে কাজ করবে। ঠিক আছে, আর ভিলেজ কমিটি বেসিক্যালি ভিলেজ কমিটিও বলা হয়, কাউন্সিলও বলা হয়, এগুলো বেসিক্যালি লোকাল বডিস। ঠিক আছে, যেগুলো গ্রামের লেভেলে যেই প্রশাসনটাকে চালানোর কাজ কিন্তু ওনারা কিন্তু করেন। ঠিক আছে, আর এই ভিলেজ কাউন্সিলগুলো কিন্তু আর্থিকভাবে সহায়তা পায় মেইন যে খুমলুঙে ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, মানে যে হেডকোয়ার্টার আছে সেখান থেকে, প্লাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে, রাজ্য সরকার থেকে, আর অন্যান্য গভর্নমেন্ট বডিজ থেকে ওনারা কিন্তু সহায়তা পায় টাইম টু টাইম অ্যাজ পার দেয়ার রিকুইজিশন। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ TTADC ভিলেজ কাউন্সিল রুলস, বা তোমরা বলতে পারো TTAA এস্টাবলিশমেন্ট অফ ভিলেজ কমিটিস অ্যাক্ট 1984। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা নেক্সট, ইচ ভিলেজ কাউন্সিল আন্ডার TTADC ইজ হেডেড বাই, TTADC-র অধীন প্রতিটি গ্রাম পরিষদের প্রধানকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আনসার ইজ চেয়ারম্যান। এই চেয়ারম্যানকে ভিলেজ কমিটির যারা মেম্বার আছে ওনারা কিন্তু সিলেক্ট করে ভোটের মাধ্যমে, আর উনি এই চেয়ারম্যানই কিন্তু এই ভিলেজ কমিটির যা যা বা কাউন্সিলের যা যা মিটিং হয় সেগুলোতে উনি কিন্তু নেতৃত্ব দেন, আর এই কাউন্সিলের ফাংশন যাতে প্রপারলি চলে সেটাও কিন্তু এনশিওর করে এই চেয়ারম্যান। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, চেয়ারম্যান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন,
হাউ মেনি ভিলেজ কাউন্সিলস আর কারেন্টলি ফাংশনিং আন্ডার TTADC? দেখো অনেক জায়গায় কিন্তু অনেক আনসার, কোনো জায়গায় লেখা আছে 527, কোনো জায়গায় লেখা আছে 587। সো এখানে আমরা কারেক্ট আনসারটা ধরছি 587, কারণ রিসেন্ট কিছু কোর্টের ডকুমেন্টে 587 কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, নাম্বার অফ ভিলেজ কাউন্সিল ফাংশনিং আন্ডার TTADC কারেন্টলি ইজ 587, 587টা। লাস্ট ভিলেজ কাউন্সিল ইলেকশন হয়েছিল 2016-তে, পেন্ডিং আছে, অনেকদিন ধরে হচ্ছে না, সুপ্রিম কোর্টে কেস হয়ে আছে। TTADCর এডিসি ইলেকশন হয়েছিল 2021-এ, এখন 2026-এ হবে। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশনও 2026-এ কিন্তু হবে। আর এই TTADC মিউনিসিপ্যাল কর্পোরেশন সবগুলোর ইলেকশন, ভিলেজ কাউন্সিল ইলেকশন কিন্তু স্টেট ইলেকশন কমিশন, রাজ্যের যে নির্বাচন কমিশন, ওনারা কিন্তু করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, তারপর নেক্সট, হু ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ ত্রিপুরা when the TTADC was constituted in 1982? 1982 সালে TTADC গঠিত হওয়ার সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনসার ইজ শ্রী নৃপেন চক্রবর্তী। ঠিক আছে, 1982 ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির একটা অ্যাক্টে সেটা কিন্তু পাস করা হয়েছিল, কিন্তু ইনিশিয়ালি কিন্তু 6 শিডিউলের আন্ডারে ছিল না। তারপর প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল দেওয়া হয় 79-এ, ফুললি 6 শিডিউলের আন্ডারে TTADC কাজ করা শুরু করে ফ্রম 1985, যেই বছরই ফার্স্ট ইলেকশন কিন্তু হয়েছিল। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ নৃপেন চক্রবর্তী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার লাস্ট কোশ্চেন, দ্য TTADC কাউন্সিল কনসিস্ট অফ হাউ মেনি টোটাল মেম্বার্স ইনক্লুডিং দ্য নমিনেটেড ওয়ান্স? একটু আগে বলেছি কাউন্সিলে 30 জন মেম্বার থাকেন, 28 জনকে ভোটিংয়ের মাধ্যমে ইলেক্ট করা হয়, যার মধ্যে 2 জনকে গভর্নর সিলেক্ট করে। 28 জনের মধ্যে 25টা সিট ST কমিউনিটির জন্য রিজার্ভ, 3টে হচ্ছে ফর জেনারেল। ঠিক আছে, দ্য কারেক্ট আনসার ইজ যে মনোনীত সদস্য সহ TTADC পরিষদে মোট সদস্য সংখ্যা কত? আনসার ইজ 30। 30 জন মেম্বার থাকে, যার মধ্যে 28 জনকে কিন্তু ভোটের মাধ্যমে সিলেক্ট করা হয়, 2 জনকে কিন্তু রাজ্যপাল কিন্তু নমিনেট করে আনে। 28 জনের মধ্যে 25টা সিটে থাকে, যারা যারা এই ভোটের মাধ্যমে সিলেক্ট হয় এদেরকে বলা হয় MDC কিন্তু বলা হয়। ঠিক আছে, MDCরা নিজ নিজ এলাকার যা যা উন্নয়নের কাজ ওনারাই কিন্তু সুপারভিশন করে, আর যা যা লাগবে এই যে সেক্রেটারিয়েট আছে ওনাদের খুমুলুঙে, ওনাদের সাথে কোঅর্ডিনেট করে ওনারা কিন্তু সেই জিনিসটা করে। আর CM চিফ এক্সিকিউটিভ মেম্বারের কথা মনে রাখবে, হি ইজ দ্য হেড অফ এক্সিকিউটিভ কমিটি, যিনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ আর ডেভেলপমেন্টাল ওয়ার্কস উনি কিন্তু ওভারসি করে। সো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন। চেয়ারম্যান হচ্ছেন জগদীশ চন্দ্র দেববর্মার, CM হচ্ছেন পূর্ণচন্দ্র জমাতিয়া, CEO হচ্ছেন শ্রী রাভাল হেমেন্দ্র কুমার, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার। উনি একজন স্টেট গভর্নমেন্ট কিন্তু অ্যাপয়েন্ট করে CEO-কে, এটা কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। TTADCর পার্ট 2 আমরা দেখবো, আর তোমরা সবাইকে ডেসক্রিপটিভ পার্টটা TTADCর আমরা যে অনেকগুলো ক্লাস করেছিলাম সেটা দেখে নিও। TTADCর সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিচ্ছি। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে করে নিতে পারে। সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, নতুন টেলিগ্রাম চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।